দুর্গাপুজো মানেই আমাদের জীবনের সবচেয়ে রঙিন সময়। আলো, ভিড়, প্যান্ডেল হপিং, শপিং আর আনন্দ। কিন্তু কখনো কি ভেবেছেন যদি পুজোটা একটু অন্যরকম হয়? মানে ওই ধরুন ভিড় ভাট্টার মধ্যে না গিয়ে যদি চলে যাওয়া যায় মেঘেদের দেশে, যেখানে চারপাশে শুধু পাহাড়, কুয়াশা, মেঘ আর শান্তি। হ্যাঁ, আমি আজকে আপনাদের নিয়ে চলেছি কালিম্পংয়ের একটা অফবিট রত্ন বলতে পারেন, কাশিয়ানের সেরেনিটি হোমস্টে। না, এটা কিন্তু কার্শিয়ং নয়, এটা কাশিয়ন। জায়গাটা ঠিক পশ্চিমবঙ্গের শেষ আর সিকিমের শুরু। গ্রামটার নাম স্থানীয়রা নামচে লেখাও বলেন। এমনকি পেডং এখান থেকে মাত্র 3 কিলোমিটার। আর হোমস্টেতে দাঁড়ালে সিকিম দেখতে পাবেন একদম অপর প্রান্তেই। সে যে কোনো মানুষ যেভাবেই ডাকুন না কেন, এখানে গেলে মনে হবে দেবীপক্ষের আশীর্বাদ যেন আপনাকে মেঘের হাত ধরেই বরণ করে নিচ্ছে। আমাদের যাত্রা শুরু শিলিগুড়ি থেকে। সকালবেলা 8টা নাগাদ এসে পৌঁছালাম শিলিগুড়ি রেলওয়ে স্টেশন। এখান থেকে চললাম এসএনটি বাস স্ট্যান্ড। হ্যাঁ, এটা যেহেতু সিকিম বর্ডারেই পড়ছে, তাই এই জায়গায় যাওয়ার জন্য এসএনটি বাস স্ট্যান্ডেই যেতে হবে যদি আপনারা বাসে করে যান। বাস ধরলাম রংপুর উদ্দেশ্যে। যদিও বা আমরা রংপুর অব্দি যাব না, আমরা নামবো তার আগেই ছোট্ট একটা কিন্তু অতি সুন্দর একটা স্টপেজ, মনসুন ফাটক। রংপুর ঠিক আগের স্টপেজটাই। সকাল 9টার বাস ধরেছিলাম এই মনসুন ফাটক যাব বলে, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। হঠাৎ মাঝপথে আমাদের বাসটা গেল খারাপ হয়ে। সবার মুখে হতাশার ছাপ। অবশেষে 3 ঘন্টা জ্যামে আটকে থাকার পরেও বাস থেকে নেমে সব প্যাসেঞ্জাররা এগিয়ে চললাম নিজেদের মতো। পরের বাস ধরে এগিয়ে যেতে হবে আমাদের রুটে, কিন্তু দুঃখের বিষয় জ্যাম এতটাই বেশি যে পরের বাসটিও আসছিল না। তাই নিজের পাকেই সঙ্গী করে এগিয়ে চললাম। মনসুন ফাটক থেকে হোমস্টে পর্যন্ত যাওয়ার জন্য যে গাড়িটি ছিল, তিনি এগিয়ে এলেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে ট্রাভেল করলাম প্রায় 1.5 ঘন্টার মতো। তবে জানেন তো, যাত্রা পথেই আসল আনন্দ। এই যে রাস্তাটা দেখলেন, সোজা চলে যাচ্ছে রংপো, এটাই সিকিম বর্ডার। আর আমাদের গাড়ি বাঁদিকে টার্ন নিয়ে চলল নামচে লেখার উদ্দেশ্যে। গাড়ি পাহাড়ি রাস্তায় উঠতে উঠতে মনে হচ্ছিল আমরা যেন আস্তে আস্তে অন্য কোনো জগতে ঢুকে যাচ্ছি। এই জায়গা যতই উপরে যাচ্ছি যেন আরো বেশি ভালো লাগছে। চারিদিকে মেঘেদের হাতছানি। বিকাশজি জানালেন এই জায়গায় সবচেয়ে বেশি চাষ হয় সিংকোনা গাছের, যেখান থেকে ওষুধপত্র তৈরি হয়। দূরে দেখলাম 2টো মেডিসিনের কারখানাও। আর হ্যাঁ, তিনি জানালেন এখানে নাকি ভাগ্য ভালো থাকলে ময়ূর দেখতে পাওয়া যায়। তারা আকছার ঘুরে বেড়ায় এখানে নিজেদের মতো করে। চারপাশে অপরূপ সবুজ পাহাড়, কখনো আবার মেঘ এসে জানলায় কড়া নাড়ছে। পাহাড়ে বাঁকে বাঁকে মেঘেদের খেলা। কখনো সবকিছু ঢাকা পড়ে যাচ্ছে কুয়াশায়, আবার কখনো হঠাৎ করেই সূর্যের আলো ফুটে উঠছে। এই পথ যেন সত্যি স্বর্গের দিকে ওঠা কোনো এক সিঁড়ি। পাহাড়ি রাস্তায় এঁকে বেঁকে চলতে চলতেই অবশেষে বিকেল 5টা নাগাদ এসে পৌঁছালাম আমাদের গন্তব্য, সেরেনিটি হোমস্টে বাই নেচার্স কুক। হোমস্টের সামনে গাড়ি থামতেই চোখে পড়ল কয়েকটা সিঁড়ি। তবে সেটা কিন্তু সংখ্যায় খুবই কম, তাই বয়স্ক কেউ যদি আসেন তাহলেও কিন্তু এই জায়গায় কোনো সমস্যা হবে না। কোনো রকমের চড়াই উতরাই কিচ্ছু নেই, শুধুমাত্র হোমস্টে পর্যন্ত এই কয়েকটুকু সিঁড়ি, আর কিচ্ছু না। এই সিঁড়ি দিয়ে একটুখানি উঠেই চলে আসলাম হোমস্টের বারান্দায়। প্রথমে প্রবেশ করতেই
কি সুন্দর অভ্যর্থনা। উত্তরীয় দিয়ে বরণ করে নিলেন আর হাতে ধরিয়ে দিলেন ঠান্ডা কোমল পানীয়। তবে প্রথমেই আমার চোখ আটকে গেল হোমস্টের চারপাশটায়। দূরে পাহাড়, গায়ে মেঘের চাদর, আর ওই যে পাহাড়টি, ওটাই সিকিমের পাহাড়। আগেই বললাম এখান থেকে সিকিম বর্ডারটা একদমই কাছে। আরও একটা মজার কথা হচ্ছে, এইখান থেকেই অপূর্ব দৃশ্য দেখা যায় কাঞ্চনজঙ্ঘার। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘার জন্য এই জায়গা কিন্তু একটু বিখ্যাতই বলা যায়। হোমস্টের রুম থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনি উপভোগ করতে পারবেন, যেখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে, আপনি টেরটিও পাবেন না। রুমে তো ঢুকলাম, রুমটা দেখে নিন একবার। আমাদের এই ঘরটাতে 3 জনের থাকার ব্যবস্থা রয়েছে। একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড রয়েছে, একটা আলমারি, তার সঙ্গে আয়নাও অ্যাটাচ। আর হ্যাঁ, রয়েছে যথেষ্ট পরিমাণে কম্বল আর বালিশের ব্যবস্থাও। ছোট্ট একটা টি টেবিল, যেখানে একটা ইলেকট্রিক কেটেল রয়েছে। ঘর থেকে ব্যালকনির দৃশ্যটা যেন আরো সুন্দর। বাথরুমটা একবার দেখিয়ে নিই। ওয়াশরুমের মধ্যে 2 রকমের টয়লেট সিট রয়েছে, ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান। রয়েছে গিজার, শাওয়ারও। শরীরটা অনেকটাই ক্লান্ত, এবারে লাঞ্চটা করি। এই জায়গাটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। লাঞ্চ ডিনার আপনাকে কিন্তু এখানেই দেওয়া হবে। এনারা নিজেরাই কিন্তু এখানে ফার্মিং করেন, মানে ওই টুকটাক, এই ধরুন বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, এই ধরনের জিনিসপত্র, এগুলো কিন্তু এনারা নিজেরাই তৈরি করেন। এই জায়গাটাকে এক টাইপের কিচেন গার্ডেন বলতে পারেন। এই সব কিছুই কিন্তু একেবারে অর্গানিক। এর একটু পরেই আমি দেখাবো যে দ্বিতীয় দিনে আমরা লোকাল ফুড ট্রাই করেছিলাম, সেই সব কিছুই কিন্তু এই কিচেন গার্ডেন থেকেই এসেছে। অনেক বেলা হয়ে গেছে, সেই মুহূর্তে ক্লান্ত শরীর আর সামনে সাজানো গরম গরম ভাত, রয়েছে ডাল, আলু ভাজা আর চিকেন কষা। খেতে খেতেই অনুভব করলাম বাইরে মেঘেরা দূরের পাহাড় ঢেকে ফেলছে। এই দৃশ্য আর 1 প্লেট পাহাড়ি চিকেন, সত্যি এর চেয়ে ভালো লাঞ্চ আর বোধহয় হয় না। লাঞ্চ করে এসে চললাম একটু হোমস্টেটা ঘুরে দেখতে। আমরা যখন প্রথমে হোমস্টেটা ঢুকলাম, ঢুকেই এই যে বড় দরজাটা, এখান দিয়েই আরও 3টে রুম রয়েছে। 3টেই যথেষ্ট বড়। চলুন রুমগুলো ঘুরে আসি। এইটা হচ্ছে প্রথম রুম, যেখানে অ্যাজ ইউজুয়াল 3 জন বা 4 জন অনায়াসে থাকতে পারবেন। এখান থেকেও কিন্তু খুব সুন্দর বাইরের ভিউ পাওয়া যায়। রুমের মধ্যে একটা ইলেকট্রিক কেটেল আর রয়েছে অ্যাটাচ বাথরুম। আমরা যে রুমটাতে আছি, যেটা দেখালাম, সেটা কিন্তু অ্যাটাচ বাথরুম নয়, যদিও বা আমরা সেটা স্বেচ্ছাতেই নিয়েছিলাম। যাই হোক, চলে যাই পরের রুমগুলোতে। এই রুমগুলো প্রত্যেকটা কিন্তু খুবই বড় বড়। রুমগুলো কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লুক দিচ্ছে। দেখে মনেই হবে না যে 2 বছরের পুরনো কোনো হোমস্টে, মনে হচ্ছে এই তো কয়েক মাস আগেই তৈরি হয়েছে। আপনারা নিজেরাও দেখলে বুঝতে পারবেন কালার কম্বিনেশন, রুমের ডেকোরেশন বা পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু একেবারে টপ নচ। সব থেকে বেস্ট কি বলুন তো, এই রুমগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট দেখতে পাওয়া যায়, যদিও বা সেটা আকাশ পরিষ্কার থাকলে। কিন্তু কাঞ্চনজঙ্ঘা না দেখতে পেলেও রুম থেকে যে ভিউটা আপনারা পাবেন সেটা দারুণ। রুমগুলো ঘুরে দেখে আমরা চললাম এনাদের পাখির খাঁচা দেখতে। হ্যাঁ, বেশ সুন্দর সুন্দর বাহারি পাখি রয়েছে এই জায়গায়, যদিও প্রত্যেকটা নাম আমি জানি না। এই জায়গাতে ভিতরে ঢুকেই কিন্তু আপনারা পাখি দেখতে পারবেন। পাখি আমরা তো অনেকবারই দেখেছি, কিন্তু এত কাছ থেকে পাখি দেখার সৌভাগ্য বোধহয় সবার হয় না। যাই হোক, এই জায়গা থেকে উপর দিকে উঠে একটা জঙ্গল রয়েছে, সেখানেও আপনারা যেতে পারেন। বৃষ্টির কারণে আমরা তো সেই জায়গায় যেতে পারিনি, কিন্তু আপনারা অবশ্যই যাবেন। শুনেছি জায়গাটা নাকি ভীষণ ভালো। এরপরে আমরা চলে গেলাম এই হোমস্টেরই একটা সিটিং এরিয়া রয়েছে, যেটা খুব সুন্দর করে সাজানো। বেশ কয়েকটা সোফা আর চেয়ার দিয়ে, বেশ বালিশ টালিশ দিয়ে বেশ সুন্দর করে সাজানো। সন্ধেবেলায় এখানেই বসে অনেকক্ষণ আড্ডা দেওয়া যায়। ফিরে আসলাম রুমে, ততক্ষণে সন্ধে নেমে গেছে। চলে আসলো
গরম গরম চা। হোমস্টের এই সিটিং এরিয়াতে বসে চলল বেশ কিছুক্ষণ আড্ডা, গল্প। মনে হচ্ছিল সময়টা যেন থমকে গেছে। শহরের কোলাহল, গাড়ির শব্দ, ফোনের নোটিফিকেশন, সব যেন অনেক দূরে। কতক্ষণ বসেছিলাম তার হিসেব নেই। রাত্রেবেলা এই হোমস্টেটা দেখতে কিন্তু সত্যি মায়াবী লাগছিল। দূরে টিম টিম করে জোনাকির মতো আলো জ্বলছে, সব পাহাড়ের ঘরবাড়ি। রাতে ডিনারের সময় হয়ে আসলো। ডিনার ছিল ডিমের কারি, রুটি আর ডাল, আলু ভাজা। ডিনার করে ঘুমের দেশে পাড়ি দিলাম। পরের দিন ভোরে ঘুম ভাঙলো পাখির ডাক আর জানালার সামনে দাঁড়িয়ে থাকা মেঘেদের দেখে। এই ভোরবেলা কতক্ষণ যে বাইরে দাঁড়িয়েছিলাম তার কোনো হিসেব নেই। খাওয়া দাওয়া সেরে একটু সাজগোজ করে বেরিয়ে পড়লাম এই পাহাড়ি গ্রামটাকে দেখতে চাই। আমরা এখানে এসেছি একদম রিল্যাক্স করতে, না কোনো তাড়াহুড়ো, না কোনো সাইট সিন, না কিচ্ছু। শুধু নিজের পায়ে হেঁটে দেখব যতটুকু পারবো। বেশ খানিকটা এগোতেই সামনে পড়লো একটা ছোট্ট ঘুমটির মতো দোকান। সেখান থেকে ডান দিকে একটা গড়ান নেমে যাচ্ছে। শুনলাম এই দিকে রাস্তাটা নাকি বেশ সুন্দর। চলুন তাহলে যাওয়াই যাক। এখান দিয়ে একটু এগোতেই উফ, এটা যেন এক টুকরো স্বর্গ। সাজানো গোছানো বাড়ি, লাল সবুজ ফুলের বাগান আর ছোট্ট পাহাড়ি পথ। কিছুটা দূর হেঁটেই এই গ্রামটা পেয়েছি। সত্যি বলছি, এখানকার রাস্তাঘাট এত সুন্দর যে বারবার মনে হচ্ছে যেন ছবির ভিতরে হাঁটছি। দূরে পাহাড়ের রূপ দেখে যেন মুগ্ধ হয়ে যাব। তবে হঠাৎ করেই বৃষ্টির আগমন। বৃষ্টি না এলে বোধহয় অনেকক্ষণ আরো থাকতাম সেখানে। বেশ খানিকটা হাঁটার পর ফিরে আসলাম হোমস্টেতে, আর বৃষ্টি নামলো অঝোরে। এরপরে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চে আজকে ছিল একেবারে রাজকীয় আয়োজন, লোকাল খাবারের বাহার। ছিল গরম গরম চিকেন মোমো, মাটন, সেল রুটি আর পাহাড়ি স্টাইলে রান্না করা নানান রকম সবজি। চলুন এনাদের থেকে জেনে নিই কি কি আইটেম এখানে উপস্থিত ছিল, কারণ এত কিছুর নাম আমিও মনে রাখতে পারতাম না। अच्छा विद कॉर्न के साथ। अच्छा और ये सेल रोटी। सेल रोटी तो हमारा फर्स्ट डिश है, ये पूजा में चलता है नेपाली लोग। अच्छा। और ये वेज होता है ना सेल रोटी? ये फाले, ये सादा प्लेन फाले। अच्छा। ये चिकन, वो चिली चिकन है ना? चिली चिकन है। वो क्या है आंटी? ये न्यूट्रन सूप, सिस्को बोलते हैं नेपाली में। और ये थाइपो, और ये वो चिकन मोमो। ये तो साग दिख रहा है। हाँ, ये राइस साग है। ये निंगरो, ये फाफड़ का पकौड़ा। फाफड़ का पकौड़ा। फाफड़ का पकौड़ा है ये। और ये हमारा डिश नेपाली डिश है वाचिपा, लोकल कुखरा का बनता है। वाचिपा। हाँ। कैसे बनता है ये? चावल और चिकन के साथ। अच्छा, हमारा जो बिरयानी टाइप का। क्या ये लोकल स्टाइल का मटन है? लोकल मटन। अच्छा, इधर तो लोकल कतला। और ये क्या है? काला मिलेट का। इसको ब्रेकफास्ट कोदो हेल्दी होता है। সবকিছু একটু একটু করে প্লেটে নিয়ে বসে পড়লাম পাহাড়ের লোকাল খাবারের স্বাদ নিতে। এত খাবার বোধহয় একসাথে কখনোই খাওয়া হয়নি পাহাড়ে এসে। বলে রাখি, এই সব লোকাল খাবার কিন্তু সব অন ডিম্যান্ড হয়, মানে এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। আমরা আলাদা করে নিয়েছিলাম, সেই কারণে এর চার্জটাও আলাদা করেই লাগবে। তবে আপনারা খেয়ে দেখতে পারেন, দারুণ খেতে। চিকেন মাটন যা বলবেন সবই কিন্তু আপনার হাতের সামনে রেডি থাকবে। তবে হ্যাঁ, স্পেশালি বলতে হবে এই চিকেন মোমো। চিকেন মোমোটা জাস্ট অসাধারণ হয়েছিল, ভিতরে জুসি আর বাইরেটা সফট, ভীষণ সুন্দর খেতে।
খাওয়া শেষে এই জায়গাটায় এসে বসেই বৃষ্টির ফোঁটাগোনাই হয়ে উঠল বিকেলের বিনোদন। কারণ বৃষ্টি, কোথাও যাওয়ার ইচ্ছে থাকলেও সেই যাওয়াটা আর হয়নি, যদিও বা ভালোই হয়েছে। এখানে বসে বসে যেন এই জায়গাকে অনুভব করতে আরো ভালো লাগছিল। একটু পরেই ঝুপ করে সন্ধে নামলো। লাঞ্চ এতটাই ভারী হয়েছিল যে সন্ধেবেলা আর কিছু খাবার ইচ্ছেই রইল না। রাতের ডিনারটাও হালকা করেই করেছিলাম, ভাত, ডাল, আলু ভাজা আর অল্প একটু চিকেন। আজকের সন্ধে থেকে পুরো রাতটাই বৃষ্টিমগ্ন। তৃতীয় দিনে ভোর ভোর উঠে বিদায়ের পালা। কাল রাতের বৃষ্টি এখনো থামেনি। সকাল সকাল রেডি হতে হতেই চলে আসলো চা আর ম্যাগি। চা আর ম্যাগি খেয়ে সেরেনিটি হোমস্টেকে টাটা বলার পালা। কম বেশি বৃষ্টির মধ্যেই আমরা সকাল সকাল মানে ওই 8টার মধ্যে বেরিয়ে পড়লাম। পিছনে ফেলে আসলাম সেরেনিটি হোমস্টে, আমাদের ওই বারান্দা, কবিতা আন্টি আর দীপা আন্টিকে, আর সঙ্গে নিয়ে যাচ্ছি এক রাশ স্মৃতি আর মন খারাপের বস্তা। আমাদেরকে নিয়ে বিকাশজি এগিয়ে চললেন। প্রথম দিন আসার সময় তিনি বলেছিলেন এই জায়গায় নাকি মাঝে মাঝে ময়ূরেরও দেখা মেলে, আর ভাগ্য এতটাই ভালো যে সেই দিনেই দেখা পেলাম ময়ূরের। তবে বড় নয়, ছোট ময়ূর। দেখতে অনেকটা মনে হচ্ছে যেন বড় সড়ো কোনো মুরগি, কিন্তু না, এগুলো ময়ূর। এই উপহারটাও যেন আরো মন ভালো করে দিচ্ছিল। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে ময়ূরের দেখা পেলে মনটা তো ভালো হয়েই যায়, তাই না? তবে ভাবা যায় পাহাড়ি গ্রামে খোলা প্রকৃতির মাঝে ময়ূর নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। প্রকৃতিকে সত্যিকারের ঘর বানিয়ে তারা এখানে দিব্যি থাকে। ফিরতি পথে সবুজ গাছপালা, ছোট বড় ঝর্ণা আর বৃষ্টির সঙ্গেই কেটে গেল পুরো সময়টা। বিকাশজির ড্রাইভিং স্কিল যথেষ্ট ভালো। অবশেষে এসে পৌঁছালাম রংপুর বাস স্ট্যান্ড। সিকিমের বর্ডার পেরোতেই চোখে পড়বে এই পেট্রোল পাম্প। এখান থেকেই শিলিগুড়ি যাওয়ার জন্য গাড়িগুলি ছাড়ে। গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে যেতেই চোখের সামনে ভেসে উঠল উত্তাল তিস্তা। তিস্তার এই ভয়ঙ্কর সুন্দরী রূপ দেখতে দেখতে কখন যে পাহাড় থেকে শহরের ইট পাথরের দৃশ্য চোখের সামনে চলে আসবে তা আপনি বুঝতেও পারবেন না। মনে হচ্ছিল যেন একটা স্বপ্নের ভিতর থেকে হঠাৎই বাস্তবে ফিরে আসলাম। রংপুর থেকে এই শেয়ার ট্যাক্সি নিয়ে শিলিগুড়ি ফেরার সময় শুধু একটাই কথা মনে আসছিল, সেরেনিটি হোমস্টে, তুমি সত্যি একটা অফবিট স্বর্গ। আর আপনারা যদি চান এই পুজোটা একটু অন্যরকম হোক, তাহলে ভিড়ভাট্টা ছেড়ে মেঘেদের দেশে কিন্তু হারিয়ে যেতে পারেন। একবার ঘুরে আসতে পারেন কাশিয়ানের সেরেনিটি হোমস্টে। এখানে একবার এলে মনে হবে আপনি আর পৃথিবীর কোলাহল দুটো যেন সম্পূর্ণ আলাদা জগৎ, এটুকু কথা দিতে পারি। এই জায়গা সম্পর্কে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা এবার বলি। 12 মাস আপনি এই জায়গায় আসতে পারেন, তবে অতিরিক্ত বর্ষায় সব জায়গাকেই একটু অ্যাভয়েড করাই ভালো। কিভাবে আসবেন? শিলিগুড়ি থেকে রংপুর উদ্দেশ্যে শেয়ার গাড়ি বা বাস ধরুন। বাস পাবেন এসএনটি বাস স্ট্যান্ড থেকে, আর শেয়ার গাড়ি ওই একই জায়গার আশেপাশে পাবেন। বাস ভাড়া 200 থেকে 350 টাকা, শেয়ার গাড়ি 300 টাকা। রংপুর উদ্দেশ্যে বাস বা শেয়ার গাড়ি ধরে নেমে পড়ুন মনসুন ফাটক। এই মনসুন ফাটক রংপুর বাস স্ট্যান্ডের আগের স্টপেজ। আর এখান থেকেই হোমস্টে যাওয়ার জন্য রিজার্ভ গাড়ি আপনারা পাবেন। রিজার্ভ গাড়ি ওই 1200 টাকা মতো চার্জ করবে, সময় লাগবে 1 ঘন্টা। এই মনসুন ফটক থেকে হোমস্টে পর্যন্ত শেয়ার গাড়িও পাওয়া যায়, তবে তা সংখ্যায় খুবই কম, আর লাস্ট গাড়ি কিন্তু 3টেতে।
তাই এটা একটু সাবধানে। হ্যাঁ, আরও একটা রুট হচ্ছে এনজেপি বা শিলিগুড়ি থেকে বাসে করে বা শেয়ার কারে চলে আসুন কালিম্পং। সেখান থেকে পেডংগামী যে কোনো গাড়ি ধরে নেমে পড়ুন একদম হোমস্টের সামনে। আমি হোমস্টের নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগ করে বুকিং করতে পারেন। এই হোমস্টের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। হোমস্টেটা একদমই রাস্তার পাশে। রুম আর ব্যালকনি দুটো থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায়, যদি আকাশ পরিষ্কার থাকে। হোমস্টেটার নিজস্ব একটা ভিউ পয়েন্ট রয়েছে। সকালবেলা তো ভালো লাগবেই, আর রাত্রেবেলা আরও মায়াময় হয়ে ওঠে। সকালবেলা কিন্তু এই জায়গায় ছবি দারুণ আসে, এটা এক্সট্রা টিপস। হোমস্টেতে অ্যাভেলেবেল রয়েছে ওয়াইফাই প্লাস গিজারও। আপনারা যদি ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান, তার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। এখানে আপনারা যদি নিজেদের সঙ্গে গাড়ি নিয়ে আসেন, তাহলে সেই কার পার্কিং এর ব্যবস্থাও রয়েছে এই জায়গায়। রুমে থাকা খাওয়ার খরচ কিন্তু অন্যান্য সব হোমস্টের তুলনায় অনেকটাই কম। মাত্র 1250 থেকে 1650 টাকার মধ্যেই থাকে। সিজন অনুযায়ী একটু ওঠানামা করে এই রেটটাই। তবে হ্যাঁ, দুর্গাপুজোর জন্য কিন্তু বিশেষ ছাড় চলছে এখন এই সেরেনিটি হোমস্টেতে, তাই ঝটপট ফোন করে বুকিংটা করুন, তাহলে বেশ অনেকগুলো টাকা কিন্তু বেঁচেই যাবে। না না, আবার এটা ভাববেন না যে আমি কোনো কমিশন পাবো, একেবারেই নয়। এখানে কিন্তু আপনারা চাইলে বনফায়ারেরও ব্যবস্থা রয়েছে। এই জায়গায় আপনি যদি চান শুধুমাত্র বসে না থেকে একটু সাইট সিনও করবো, তাহলে চলে যেতে পারেন জলসা বাংলো, বার্মিক মহাদেব ধাম, রামধরা ভিউ পয়েন্ট, ডাবলিন ভিউ পয়েন্ট। এছাড়াও তো রয়েছে এই লাভা, লোলেগাঁও, ঋষভ, ডেলো পার্ক, বুদ্ধ স্ট্যাচু, হনুমান মন্দির, বিভিন্ন জায়গা। এত ডিটেলস তো দিয়েই দিলাম, তাহলে যোগাযোগটা কোথায় করবেন? নাম্বারটা নোট করে নিন, 9475422577 অথবা 9614632319, অথবা আরও একটা নাম্বার বলে দিচ্ছি, 9434257038। এই 3টে নাম্বারের যে কোনো একটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে রাখুন, যখন ইচ্ছে বুকিং করে রাখুন। পুজোর জন্য কিন্তু চটপট রুম বুকিং হয়ে যাচ্ছে, তাই দেরি না করে এখনই বুকিংটা করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন ট্রাভেলিয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, ঘুরে এসে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন সেরেনিটি হোমস্টেটা আপনাদের কেমন লাগলো।